আমাদের কিছুই চেঞ্জ হয় নাই, অ্যান্ড ইট উইল নট হ্যাপেন, ইট উইল নট। এই যে বাচ্চারা তাদের হাত পা চোখ দিল, এটাতে আমাদের কি পরিবর্তনটা হয়েছে বলেন আপনি? আপনি একটু আগেই তো এই জলাবদ্ধতার ইয়ে করলেন, আবার এখনই আসা বলতেছেন যে না ওই রাজনীতি ভালো। এই বিপ্লব আর সরকারের মধ্যে দূরত্বটা বাড়িয়েছে কে? এটার জন্য একমাত্র দায়ী হচ্ছে আমাদের আর্মি চিফ। যারা আয়েশি জীবন যাপন করে তারা তাদের যে আপনার হিউম্যানিটি, অনেক সময় তাদের মানবিকতাটা পারফরমেটিভ। যারা আয়েশি জীবনযাপন করে তাদেরকে দিয়ে আসলে কিন্তু বড় কিছু হবে বলে মনে হয় না, কখনো হয় না। এবং উনারা কিন্তু স্ট্যাটাস কো অ্যান্টে যেটা স্ট্যাটাস কো যেটা অবস্থা সেটাকেই উনারা রেখে দেন। আমি মনে করি যে আমাদের সরকারের যারা একেবারে উপরের লেভেলে আছেন এবং আমাদের ব্যুরোক্রেসির যারা উপরের লেভেলে আছেন, তারা দুইটা গ্রুপই, এবং ব্যুরোক্রেসি বলতে আমি সিভিল মিলিটারি সবই বুঝাচ্ছি, অত্যন্ত আয়েশি জীবনযাপন করেন। এখনও দেখেন আমাদের কিন্তু বেতন কার কি বাড়বে কথা নাই, হ্যাঁ জিনিসপত্রের দাম বেড়েছে, সরকারি কর্মকর্তাদের কিন্তু বেতন বেড়ে গেছে, ওটা এফেক্টিভ হবে কখন সেটা আরেক কথা, কিন্তু করছে। সো আমি মনে করি যে এই যে আয়েশি যেই কমফোর্টেবল, দে আর টু কমফোর্টেবল, ওনাদের মধ্যে কোনো ব্যাপারে কিন্তু আমি কোনো আর্জেন্সি দেখি না। ওনাদের কিন্তু খিদা পাইতে হয় না, ওনাদেরকে কিন্তু বৃষ্টিতে ভিজতে হয় না, ওনাদের কিন্তু এই সমস্যাগুলো হয় না। এবং যেহেতু সমস্যাগুলো হয় না, আমি এই জন্য কিন্তু ওনারা এই কাজটা করবেন এই ব্যাপারে আমি একেবারেই আশা শূন্য, আমার কোনো আশা নেই, জিরো। And I can bet with other people. হ্যাঁ হাসতেছে, কারণ উনি তো সাংবাদিক, তো সাংবাদিকরা একটা ইয়া করেন, কিন্তু আমি বলতেছি জিরো চান্স। কারণ আমি যে দেখেছি, আমি সেটা দেখে আমি আপনাকে বলছি আমরা দেখছি, আমরা এটা বাস্তবতা, সাকিব ভাই তার বাস্তবতার কথাই বলছেন। হ্যাঁ ঠিক তো, এবং এটা হওয়ার কোনো কথা নাই। কারণ আপনি যদি মাল মশলা মানে আসে না যে আপনার রান্না করতে গেলে আপনার মাল মশলা যদি একই থাকে তাহলে তো একই রান্না হবে, আপনার মাল মশলা তো কোনো কিছু চেঞ্জ হয় নাই। সো আমি মনে করি না যে এই জলাবদ্ধতা বা এইগুলোর কিছুই ইয়ে হবে। এখন আপনি আমরা শেখ হাসিনার ব্যাপারে, এই শেখ হাসিনার ব্যাপারে একটা কথা আছে। আমরা যখন খুব ছিলাম, আমি চাকরি ছেড়ে দেওয়ার পর থেকে যে আইসি জীবন তো গেছে, হ্যাঁ তার আগে তো আইসি জীবন ছিল। আমি বলবো আমি আল্লাহর কাছে চিরকৃতজ্ঞ যে আল্লাহ যে আমাকে আইসি জীবন থেকে বের করে আনছে। কারণ আইসি জীবন থেকে বের হয়ে আমি অনেক কিছু শিখছি। আমি আইসি জীবনে থাকলে শিখতাম না, খুশি লাইফ ছিল, ভালো ভালো পোস্টিং করতাম, সেটা হয় নাই, উইচ ইজ ফাইন। আমি এখানে যেটা বলতে চাই, যখন শেখ হাসিনা ছিলেন, আমি এখানে একটা কথা বলতে চাই, আমি কিন্তু কোনো মানুষকে পার্সোনালি অ্যাটাক করার পক্ষপাতী নই, হ্যাঁ আমি কিন্তু এটা করতে চাই না। প্রত্যেকটা মানুষকে আমি কিন্তু তার কাজের হয়তো আমি তার সমালোচনা করছি, কিন্তু আমি কোনো মানুষের সমালোচনা করছি না। সেই হিসাবে আমি বলি যে যখন শেখ হাসিনার সময় যখন সংগ্রাম হইতো বা সংগ্রামের মানে আমরা একটা চেষ্টা করতেছি ইয়ে হচ্ছে, তখন বিএনপির নেতাদের কিন্তু ড্রয়িং রুমের আপনার মাঝে মধ্যে ছবি আসতো, মানে ওনারা ধরেন ড্রয়িং রুমে বসে আছেন, সাক্ষাৎকার দিচ্ছেন, তা আমি দেখতাম যে ওনাদের সাধারণত ড্রয়িং রুমগুলো খুবই জমকালো। তখন আমি একটা নতুন আমার মাথায় ঢুকছিল যে জমকালো যে ড্রয়িং রুম যার, তাকে দিয়ে বিপ্লব হবে না, এটা হয় না, এটা বিপ্লব হইতে পারে না। এবং এই জন্য কিন্তু দেখেন হাসিনাকে কিন্তু ফখরুল ইসলাম আলমগীর সরায় নাই, সরাইছে কিন্তু যেই বাচ্চাগুলা, সেই বাচ্চাগুলো কিন্তু আইসি জীবন যাপন করতো না। সুতরাং এখন আমরা আসি যে ওদেরকে যখন সরিয়ে দিল, শেখ হাসিনা চলে গেল, তখন এই বিপ্লব আর সরকারের মধ্যে দূরত্বটা বাড়িয়েছে কে? এটার জন্য একমাত্র দায়ী হচ্ছে আমাদের আর্মি চিফ। আমাদের আর্মি চিফ তখন নাহিদকে বলেছে, নাহিদ যেটা উনি পার্লামেন্টে বলেছেন যে হয় সাংবিধানিক সরকার নাহলে সামরিক সরকার। উনি বলার কে? তার মানে উনি কি বলতে যাচ্ছেন? তার মানে উনি বলতে যাচ্ছেন বাংলাদেশে কোনোদিন কোনো বিপ্লবী সরকার হবে না, ঠিক আছে? এখন ওনারা নাকি এই একটা নির্বাচন হয়েছে, যেই নির্বাচন নিয়ে প্রধান বিরোধী দলের নেতা উনিও এটা নিয়ে কমপ্লেন করেছেন, আমরা আগে থেকেই জানতাম, কিন্তু এখন উনি বলছেন, এবং এইটা নিয়ে সামাজিক মাধ্যমে কথা হয়েছে যে এই নির্বাচন ঠিক মতো হয় নাই, এখানে অনেক আপনার ঝামেলা আছে। তাহলে ওই আপনি একটা
মানে কারচুপির নির্বাচন করে বা একটা ডিজাইন নির্বাচন করে আপনি কি করলেন, একদল লোককে বসালেন যারা আয়েশি, তাদেরকে বসানোর পরে, এবং এখন আপনি বলতেছেন, আমরা তো তখন এটাও বলছিলাম আচ্ছা যে শেখ হাসিনাকে বাংলাদেশে যদি না আনা হয় তাহলে বাংলাদেশ আর ভারতের মধ্যে সম্পর্ক কখনো নর্মালাইজ হবে না, যেটা কিন্তু তৌহিদ হোসেন সাহেব প্রথমে বলছিলেন যে এটা হবে না, এটা কোনো প্রবলেমই নেই, হাসিনার থাকার সাথে বাংলাদেশের সম্পর্ক, এটা ওনার মিস্টেক ছিল। এখন আসেন যে হাসিনা বাংলাদেশে আসবে, এটা তো আমাদের জন্য খুবই ভালো কথা, আসবেন, উনি বিচারের মুখোমুখি হোক, উনি এখানে আসলে ইট ইজ এ ওপেন অ্যান্ড শাট কেস, ইউ নো ওয়াই, কারণ হচ্ছে যে এখানে আমাদের এখানে আল্লাহ বাঁচাইছে, আমাদের এখানে আব্দুল মামুন সাহেব আছেন যিনি আইজি ছিলেন, তিনি এখন জেলে বোধহয়, কিন্তু উনি ডাইরেক্টলি নিশ্চয়ই শুনেছেন যে শেখ হাসিনা উনাকে বলেছে যে ওখানে গুলি করতে হবে, এবং উনি যদি একবার বলে থাকেন যে শেখ হাসিনা আমাকে বলেছে ওখানে গুলি করতে হবে বা ওখানে গুলি করতে আমি ওখানে দাঁড়িয়েছিলাম, দ্যাট ইজ ইনাফ। যেটা করেছেন, প্রথম কথা হচ্ছে যে জেনারেল ওয়াকারের আমি নিচ্ছি না, উনি কিভাবে জেনারেল হয়েছেন, উনি কিভাবে চিফ হয়েছেন, আমি সেখানে যাচ্ছি না। সেখানে গেলে বাংলাদেশে আসলে বেস্ট অফিসার্স ডু নট বিকাম চিফস, একটা দুইটা হয়তো রেয়ার মানে থাকে, এক্সেপশন আছে, যেমন ইকবাল করিম ভুঁইয়া প্রবাবলি অ্যান এক্সেপশন, বাট সাধারণত বেস্ট অফিসাররা ব্রিগেডিয়ার অবস্থায় পড়ে যায়, মেজর জেনারেল হওয়া মানে হচ্ছে পলিটিসাইজ হইতে হয়, এটা হচ্ছে গিয়ে আমাদের দেশের নিয়ম। উনি একজন পলিটিসাইজ জেনারেল, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, উনি পলিটিসাইজ, উনার পলিটিক্যাল ছাড়া, ব্যাকগ্রাউন্ড ছাড়া উনি এখানে আসতেন বলে কেউ বলবে বলে আমি মনে করি না। এবার আসেন যে আমি শেখ হাসিনাকে উনি যখন পাঠিয়ে দিলেন, এবং সেই সময় উনি ইন্ডিয়ান আর্মি চিফের সাথে উনি ছিলেন, সরাসরি যোগাযোগে ছিলেন, আমি সেটাকে মেনে নিচ্ছি যে শেখ হাসিনাকে বের করে দেওয়াটা বাংলাদেশের জন্য তখন খুবই দরকার ছিল, এটা আমি মেনে নিচ্ছি। আমি যদি এটা, এবং উনি তখন ভাবছেন উনার প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা, উনার বস, কিন্তু উনি উনার বসকে উনি বাঁচাতে পারবেন না, সেজন্য ওনার বসকে সরানো দরকার, উনি ওনার বসকে সরাই দিলেন, আমি এইটুকু মেনে নিতে পারি। কিন্তু যে মুহূর্তে উনি সরিয়ে দিলেন, আমি যেটা মনে করি যে উনি কিন্তু আওয়ামী লীগের 626 জনকে কাকে কাকে রেখেছেন, যতগুলো ডিজিএফআই ছিল, যতগুলো আর্মি অফিসার ছিল যারা গুম খুনের সাথে ছিল বলে অনেকেই জানে, উনি কিন্তু কাউকেই ধরেন নাই অলমোস্ট, এই খালি এই দু একজন ছাড়া। সুতরাং আর্মির ভিতরে, এবং উনি যেটা করেছেন, উনি কন্টিনিউইটি মেনটেন করতে চেয়েছেন, ওনার কথাটা হচ্ছে কন্টিনিউইটি মেনটেনটার একটা আপনার মূল্য আছে, এটা করতে হয়। কিন্তু বিপ্লবের সময় 2000 ছেলেকে যেই দেশের সরকার মারছে, সেই সরকারের অধীনের যে কয়টা জেনারেল আছে, দে আর অল সাসপেক্ট। তখন কি শেখ হাসিনা কিভাবে প্রমোশন দিত আমরা জানি না, কিভাবে আপনার জেনারেলদেরকে ব্যবহার করতে আমরা জানি না। সুতরাং দে ওয়ার অল সাসপেক্ট, এবং উনি কি করছেন, সব সাসপেক্টকে পালাতে দিচ্ছেন। এখন আমি আপনাকে বলি, এইটার ইতিহাস লেখা হবে। উনি যে রাজনীতিবিদদেরকে নিয়ে সামনে নিয়ে আসছেন, সেই রাজনীতিবিদরা আমাদেরকে কি যেই দেশ দিচ্ছে, জলাবদ্ধতা, 57 বছরের জলাবদ্ধতার দেশ দিছে না? আপনি একটু আগেই তো এই জলাবদ্ধতার করলেন, আবার এখনই আসে বলতেছেন যে না ওই রাজনীতি ভালো, তাহলে জলাবদ্ধতাকে অ্যাকসেপ্ট করেন। ভালো মন্দের প্রশ্ন নাই, যে ইনভলভ করা, একটা সমস্যা সামনে নিয়ে এসে সেটার একটা ফয়সালা রচনা করা। ওখানে শুধু রাজনীতি না সাকিব আলী ভাই, ওখানে কিন্তু কূটনীতির বিষয়ও ছিল, আপনি নিশ্চয়ই ভালো করে জানেন। শুধু রাজনীতি না, কূটনীতির এই কাজগুলো তিনি করেছেন শক্ত হাতে। উনি শক্ত হাতে কিছুই করেন নাই। উনি যেটা করছেন সেটা হচ্ছে কি, যেটা শেখ হাসিনার যে সরকারি ব্যবস্থা ছিল, যে অ্যাপারেটাস ছিল, সেই অ্যাপারেটাসকে উনি সেভ করছেন। সেই যে সেভ করছেন, তার দাম, তার মূল্য আমাদেরকে আজকেও দিতে হবে, আগামী 3 মাস পরেও দিতে হবে, আগামী 6 মাস পরেও দিতে হবে। যতদিন ধরে শেখ হাসিনার অ্যাপারেটাস এখানে থাকবে, ততদিন ধরে বাংলাদেশে, আপনি তো দেখতেছেন বাংলাদেশের অর্থনীতির অবস্থা খুব একটা ভালো না, এটা ভালো হবে না। এবং আমি চ্যালেঞ্জ দিলাম তো, বাংলাদেশের যে বাস্তবতা, ওখানে আপনি শেখ হাসিনা মুক্ত একটা বাংলাদেশ করে ফেলবেন, আওয়ামী লীগ মুক্ত একটা বাংলাদেশ করে ফেলবেন, বিএনপি মুক্ত একটা বাংলাদেশ করে ফেলবেন, সেটা কখনো হয়নি, হবে। জামায়াত মুক্ত বাংলাদেশ, জামাত মুক্ত তো আশা করেছি আমরা, আমরা তো জামাত মুক্ত বাংলাদেশও আশা করেছি। একটা হচ্ছে যে বলার জন্য বলা, আশা করেন না করেন, আমরা আশা করি না করি, কিন্তু এই জিনিসগুলো আমরা দেখেছি, আমরা কোনো কিছু আশা করি না। কিন্তু ওখানে একটা সংশোধনের প্রশ্ন আছে, উপলব্ধির প্রশ্ন আছে। 24 তো আমাদেরকে সেই উপলব্ধির একটা বার্তা দিয়ে গেছে। আজকে সাকিব আলী ভাই তার মতো করে যে বিশ্লেষণটা করেছেন, একসময় কি আমরা এভাবে বিশ্লেষণ করতে পেরেছি?
পারি নাই তো, বা করার দরকারও মনে করিনি, অথবা সাকিব আলী ভাইও আগে করেছেন কিনা এই বিশ্লেষণগুলা এই ল্যাঙ্গুয়েজ আমি ঠিক জানি না, তো পেরেছি তো, পারছি তো, তো এটাও তো একটা ভালো দিক। আমি সেটা বলতে চাচ্ছি মূলত, কারণ এই সেনাপ্রধান তো ভিন্ন দেশ থেকে আসেননি না, বা নতুন করেও আসেননি, মঙ্গল গ্রহ থেকেও আসেননি। তিনি যে এই দেশের বাস্তবতাটা উপলব্ধি করে একটা মধ্যপন্থা অবলম্বন করে আমাদেরকে একটা স্মুথ জায়গায় আনতে পেরেছেন, এটা তো আমরা অনেকে আশা করিনি যে পরিস্থিতিটা কোন দিকে যেন যায়। আমি মনে হয় এটা উনি যেটাকে মোস্তফা কামাল ভাই যেটাকে স্মুথ বলছেন, আমি সেটাকে বলবো যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপি সরকার 2000 বাচ্চার রক্তের উপর দিয়ে গেছে, পা মারিয়ে উঠছে। জি। এবং আজকে আমার মনে হচ্ছে যে আজকে বলতে আপনার কথার সাথে কথা না, মানে এই দেশের বাস্তবতা দেখে বলছি, এখন পর্যন্ত আমার দেখলে মনে হয় যে কিছুই চেঞ্জ হয়নি। এটা আমার কথা না, এটা দেশের সব মানুষের কথা, যে কিছুই চেঞ্জ হয়নি, কিছুই চেঞ্জ হয়নি। তাহলে 2000 ছেলে কেন প্রাণ দিল? এই 30,000 বা 20,000 বা 5,000 এই যে বাচ্চারা তাদের হাত পা চোখ দিল, এটাতে আমাদের কি পরিবর্তনটা হয়েছে বলেন আপনি? কি পরিবর্তনটা হয়েছে? সুতরাং কোনো পরিবর্তন হয়, এবং এই যে পরিবর্তন হয় নাই, এটার জন্য একটা বড় ভূমিকা, আমি সরি, আমার সাথে জেনারেল ওয়াকারের কোনোদিন দেখাও হয় নাই, কোন পরিচয়ও নাই। উনি হয়তো পার্সোনালি খুবই ভালো মানুষ, আমি কিন্তু এগেইন উনি হয়তো পার্সোনালি খুবই ভালো মানুষ ইন পার্সন, বাট হোয়াট হি ডিড অ্যাজ ফার এজ আই এম কনসার্ন, আমি ইমাজিনেটিভ মানুষ, আমি আমি মনে করি উনার কোনো ইমাজিনেশনই নেই, জিরো ইমাজিনেশন। এবং উনি কি করছেন, উনি তখন যেভাবেই হোক ওই অন্তর্বর্তীকালীন সরকারটাকে ইয়ে করছেন, উনি এটাকে আবার আমরা যেই প্রবলেমেটিক ইয়েতে ছিলাম, অবস্থায় ছিলাম, এটা যে প্রবলেমেটিক এটা ওনার বোঝার ক্ষমতা নেই। উনি কি করছেন, উল্টা করে আমাকে আবার এই প্রবলেমের মধ্যে ঢুকে দিচ্ছেন। সো দ্যাটস ওয়ার উই আর। আমাদের কিছুই চেঞ্জ হয় নাই, অ্যান্ড ইট উইল নট হ্যাপেন, ইট উইল নট। আপনি দেখেন এটা কিচ্ছু হবে না, একই জিনিস চলতেছে।